সংসদ ভবন, সেনা সদরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে প্রায় দিশেহারা অবস্থা সরকারি সংস্থাগুলোর। শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশ এখন তদন্ত করছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়েও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চক্রান্ত চলছে। যদি একটা উন্নয়ন প্রকল্প ধ্বংস হয়, এর দায় সম্পূর্ণ তারেক রহমানকে নিতে হবে। এদিকে সারা দেশে রেড অ্যালার্ট জারি। যে কোনো সময় সংসদ ভবন সহ সারা দেশে হামলার ভয়াবহ চক্রান্ত ফাঁস। ফিরছে শেখ হাসিনা, 144 ধারা জারি। মাঠে নেমেছে ছাত্রলীগের গেরিলা বাহিনী। প্রথম ধাক্কাতেই পতন ঘণ্টা বাজতে পারে বিএনপি সরকারের। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হঠাৎ করেই রাজধানীর আকাশে ঘন ঘটার শঙ্কা। ঢাকায় হামলার ছক করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন। টার্গেটে নেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবন, শাহবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয় সহ একাধিক জায়গা। ভবনের বাইরের সেটটা কভার দিয়েছে মাসুদ উদ্দিন চৌধুরী, ভবনের ভিতরে ইন্টেলিজেন্সটা কভার দিয়েছে এটিএম আমিন। মইনুল আহমেদ কে ছিল? বিএনপি সিলেক্টেড একটা কাপুরুষ, তার সাথে বেইমানি করেছে। ইয়াজউদ্দিন আহমেদ, সে কে ছিল? বিএনপি সিলেক্টেড একটা কাপুরুষ, তিনিও বেইমানি করেছেন। এটিএম আমিন, মাসুদ উদ্দিন চৌধুরী, মইনুল আহমেদ। প্রিয় দর্শক, সারাদিনের ব্রেকিং এবং তাজা খবর নিয়ে উপস্থিত হয়েছি। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। শাহবাগ চত্বর, সেনাবাহিনী হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ একাধিক রাষ্ট্রীয় স্থাপনাতে হামলা হতে পারে। এখানে ইনক্লুডেড আছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে ঢাকায় জঙ্গি হামলা হতে পারে। এই মর্মে বাংলাদেশ পুলিশ সব ধরনের নিরাপত্তা জোরদার করবার জন্য সকল বাহিনীকে তারা আহ্বান জানিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে তারা সতর্ক থাকবার জন্য আহ্বান জানিয়েছে। আমার এই ভিডিওটা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে। আমি জানি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল বাহিনীর অনেকে আমার ভিডিও দেখেন, আমাকে অনেকে ইনবক্স করেন। আমি জানি আপনাদের সবার উদ্দেশ্যে কয়েকটা কথা। আপনারা যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, আপনারা তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আপনারা তো অন্য কোনো গ্রহের নাগরিক না, আপনারা তো পাকিস্তানের নাগরিক না। আপনারা যে শ্বাস প্রশ্বাস নেন, আপনারা যে পানি পান করেন, আপনারা যে খাবার খান, যে মাটিতে অবস্থান করছেন, এটা কিন্তু বাংলাদেশের মাটি। এই শ্বাস প্রশ্বাস, খাবার, পানি সবকিছু বাংলাদেশ থেকে উৎপন্ন হয়, বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনারা এগুলা গ্রহণ করেন। তাহলে বাংলাদেশের স্বার্থকে বাদ দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতার প্রশ্নে আপনারা কেন আপোস করেন? গতকাল বাংলাদেশ পুলিশ বিবৃতি দিল বাংলাদেশে জঙ্গি হামলার একটা সম্ভাবনা আছে। আজ গোয়েন্দা তথ্য পেলাম, টিটিপি তেহরিকে তালেবান, টিটিপির সাথে বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে স্কোয়াড্রন লিডার সেনা হেফাজতে 10 জনকে রাখা হয়েছে, আর বাকি 11 জন পলাতক। বিভিন্ন মারফতে শুনতে পেলাম তারা দেশ থেকে অলরেডি চলে গেছে। এই যে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এই 3টা বাহিনীর একাধিক সদস্য পাকিস্তানপন্থী, আইএসআই পন্থী। তারা পাকিস্তানের স্বার্থ বাংলাদেশে রক্ষা করতে চায়। তারা পাকিস্তানপন্থী হয়ে সব ধরনের কর্মযজ্ঞ পরিচালনা করে। আমরা অনেক সময় দেখেছি, অনেক তথ্য আমাদের কাছে আছে, বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে, বিশেষ করে যশোর, সিলেট এবং ঢাকা ক্যান্টনমেন্ট, এই 3টা ক্যান্টনমেন্টে আইএসআই এর গোপন অফিস আছে। মানে এই 3 ক্যান্টনমেন্টে থেকে আইএসআই তাদের কার্যক্রম পরিচালনা করে। মানে কেন ভাই? সেনাবাহিনীর যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, সে তো প্রো পাকিস্তানি, মানে তার মতাদর্শই পাকিস্তানপন্থী। সে পাকিস্তানের স্বার্থ কিভাবে রক্ষা করতে হয় সেটা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে তো বাংলাদেশপন্থী অনেক অফিসার আছেন, মুক্তিযুদ্ধের পক্ষের অনেক অফিসার আছেন। হ্যাঁ, আমরা মানতেছি আপনাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে। আমি সকল অফিসারদেরকে বলতে চাই, আপনারা তো বাংলাদেশে বাস করেন ভাই, বাংলাদেশেরটা খাচ্ছেন, বাংলাদেশেরটা পড়তেছেন, বাংলাদেশ সরকারের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দিয়ে দামি দামি গাড়ি ব্যবহার করে দেশের মানুষদেরকে বঞ্চিত করে বাংলাদেশের প্রত্যেকটা সরকার আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়। তারপরেও কেন আপনাদেরকে পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে হবে? কেন পাকিস্তানের স্বার্থ রক্ষা করতে হবে? কেন ভাই? মানে কারণটা কি? আমার এই প্রশ্নের উত্তরটা জানার খুব ইচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চক্রান্ত চলছে। যদি একটা উন্নয়ন প্রকল্প ধ্বংস হয়, এর দায় সম্পূর্ণ তারেক রহমানকে নিতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর চক্রান্ত চলছে এবং এটা পুরোটাই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর চক্রান্ত। আর এই সাম্রাজ্যবাদী গোষ্ঠী চায় বাংলাদেশ যেন কোনোভাবেই পরমাণু শক্তি সম্পন্ন দেশ হিসেবে যেন কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। কারণ বাংলাদেশ কখনো সাম্রাজ্য
সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পা চাটে না, বাংলাদেশ কখনো পাকিস্তানের পা চাটে না, বাংলাদেশ কখনো ইন্ডিয়ার পা চাটে না, বাংলাদেশ সবসময় স্বাধীনভাবে পরিচালিত হতে থাকে। আর এজন্যই সাম্রাজ্যবাদী গোষ্ঠী থেকে শুরু করে প্রতিবেশী দেশ সবাই বাংলাদেশ নিয়ে একটু শঙ্কিত থাকে। আর এটাই হচ্ছে শত্রু পয়দা হওয়ার কারণ। কেন বলছি শত্রু পয়দা হওয়ার কারণ? এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর প্রক্রিয়া চলছে, মৌলবাদী গোষ্ঠীরা হামলা চালিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পায়তারা করছে। একই সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে চুল্লিগুলো বানানো হয়েছে, সেই চুল্লিগুলো যেন ধ্বংস হয় এবং ধ্বংস করা হয়, এটার জন্য যা যা করা লাগে সেগুলো করার জন্য মৌলবাদী গোষ্ঠী কারো না কারো কাছ থেকে তো ফান্ডিং পাচ্ছে। ফান্ডিংটা দিচ্ছে কে দিচ্ছে? ওই সাম্রাজ্যবাদী গোষ্ঠী দিচ্ছে, যে গোষ্ঠী চায় না বাংলাদেশ স্বাধীন হোক, যে গোষ্ঠী চেয়েছিল বাংলার মাটি, যে গোষ্ঠী চেয়েছিল বাংলার ধন সম্পদ খনিজ পদার্থ, বাংলার মানুষ চায় নাই। সেই গোষ্ঠীটাই এখন বাংলার উন্নয়ন প্রকল্পগুলো ধ্বংস করার জন্য বিশ্ব রাজনীতির অংশ হিসেবে মৌলবাদী গোষ্ঠীকে বাংলাদেশে চালান করেছে। কেন ভাই? মৌলবাদী গোষ্ঠীর তৎপরতায় বাংলাদেশ কেন তার উন্নয়ন প্রকল্পগুলো খোয়াবে? আপনারা জানেন তারেক রহমান ক্ষমতায় আসার আগে ইউনূস সরকার একটা দাসত্বের চুক্তি করে গেছে। যদি কোনো দেশের সাথে আমেরিকার কোনো দ্বন্দ্ব থাকে, যদি কোনো দেশকে আমেরিকা স্যাংশন দিয়ে থাকে, তাহলে সেই দেশের সাথে কোনো প্রকার বাণিজ্যিক লেনদেন করা যাবে না, কোনো প্রকার উন্নয়ন প্রকল্প করা যাবে না, কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। কেন? আমেরিকার সমস্যা আমেরিকার সাথে ওই দেশ বুঝবে, তাতে আমাদের, আমরা ভোক্তা রাষ্ট্র অর্থাৎ ক্রেতা, যে দোকানে 2 টাকা কম পাবো সেই দোকান থেকে জিনিস কিনবো, সেটার জন্য আমার আমেরিকার পারমিশন নেওয়া লাগবে কেন? আর এই দাসত্বের চুক্তি ডক্টর ইউনূসের মতো কুলাঙ্গার করে গেছে। এখন বলছেন এই ওপেনলি এই ভিডিওতে কেন একজন গুণী মানুষকে আমরা গালি দিচ্ছি? ও তো গুণী মানুষ নয়, ও তো দেশদ্রোহী। ও দেশদ্রোহী, ও নোবেল লরিয়েট, এর থেকে বড় কোনো পুরস্কারও যদি ও পেয়ে থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও বাংলাদেশে এমন একটা চুক্তি করে গেছে যে চুক্তির মাধ্যমে বাংলাদেশে শুকুরের মাংস ইম্পোর্ট করতে বাধ্য থাকবে বাংলাদেশ সরকার। এটা কোন ধরনের চুক্তি? বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা কাজ করছেন, যদিও সুনির্দিষ্ট করে কোনো সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে তথ্য তারা পাননি। পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে দেশের নিষিদ্ধ ঘোষিত 3টি জঙ্গি সংগঠন এবং একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী পুরো বিষয়টির সাথে জড়িত আছে। দেশীয় নিষিদ্ধ সংগঠনগুলো হলো নব্য জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া। বিমান বাহিনীর কয়েকজন সদস্যের সাথে এরই মধ্যে পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান বা টিটিপি সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাওয়ায় পুরো বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন জুলাই আন্দোলনের সময় এবং 2024 সালের 5ই আগস্টের পর দেশের 17টি কারাগারে হামলা চালিয়ে 79 জঙ্গি পালিয়ে গিয়েছিল। ইউনূস সরকারের আমলে 3 উপদেষ্টার প্রত্যক্ষ মদতে প্রায় 350 জঙ্গি জামিন পেয়েছিল। জেল পলাতক আর জামিনে মুক্তি পাওয়া জঙ্গিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য গলার কাটা হয়ে গেছে। তার চেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো অতীতের মতো এসব জঙ্গি সংগঠন পাহাড়ের একটি সন্ত্রাসী গোষ্ঠীও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে গোয়েন্দাদের ধারণা। এসব জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে আবার গ্রেপ্তার করার আগে পুলিশকে কয়েকবার ভাবতে হচ্ছে। কেরানীগঞ্জের মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, হবিগঞ্জ থেকে এক কিশোর এবং ঢাকা থেকে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল পুলিশ। কিন্তু এই জঙ্গি দলগুলোর শীর্ষ নেতাদের হাত এতটাই লম্বা যে পুলিশকে রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা থেকে পিছু হটতে হয়েছিল। ফলে পুলিশের কাছে জঙ্গি হামলার ভয়াবহ আশঙ্কামূলক তথ্য থাকার পরও তেমন কিছুই করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হলো, ইউনূস আমলের মতোই কি দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হেলিকপ্টার যোগে ঘুরে বেড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করে 23 এপ্রিল চিঠি দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এই সংক্রান্ত চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। পুলিশ যদিও এই ইসাকের পরিচয় জানায়নি, একাধিক সূত্র বলছে এই ইসাক আগেও একবার গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। 2023 সালের ডিসেম্বরে সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সে জামিনে ছাড়া পেয়ে যায়। 2023 সালের ডিসেম্বরে আদালত পাড়া থেকে 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা সহ আনসার আল ইসলামের বহু গোপন পরিকল্পনার কথা জানতো এই ইসাক। এমনকি ছদ্মবেশে সে কারাগারে গিয়ে অন্য জঙ্গিদের সাথে দেখা করত। একাধিক সূত্র থেকে জানা গেছে এই ইসাক শুধু চাকরিচ্যুত 2 সেনা সদস্যই নয়, অনেক জঙ্গির সাথে পরিচয় আছে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলো বর্তমানে সক্রিয় এমন 3টি জঙ্গি সংগঠনের নাম খুঁজে পেয়েছে। এগুলো হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, আনসার উল্লাহ বাংলা টিম ও নব্য জেএমবি। বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির সম্পর্ক থাকার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই টিটিপির সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার। এই জামাতুল আনসারের আছে ভয়ঙ্কর ইতিহাস। 2022 সাল থেকে এই সংগঠনটি টিটিপির জন্য লোক সরবরাহ করে আসছে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর অধীনে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতাও আছে এদের। 2023 সালের 23শে জানুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়, 2022 সালের 23শে অগস্ট কুমিল্লার সদর এলাকা থেকে একসাথে 8 জন তরুণ নিখোঁজ হয়। এর 2 দিন পর তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। তাদের নিখোঁজ থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও বেশ কিছু খবর। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।